সন্ত্রাসী নয়ন কি তারেক রহমানের চেয়ে শক্তিশালী, নাকি বলবো যে তারাই পরিচালনা করছেন? না হলে ব্যাংক দখল করতে যায়, টেলিভিশন দখল করতে যায়, চাঁদাবাজির ব্যাপারে তার অভিযোগ রয়েছে, তার যে ভাষ্য বক্তব্য। এখন আমি বলতে চাই, সঠিক কে, তারেক রহমান নাকি রবিউল ইসলাম সন্ত্রাসী নয়ন? চুনোপটি নেতা, সে বড় কেউ না তো। ঢাকা মহানগর দক্ষিণে কত বড় নেতা ফেতা এখন পলায়া টলায়া, দেখেন না ওই যে বলছে মন্ত্রী 4 ঘন্টা পানিতে ভাইসা ছিল। এই বাংলাদেশের জোয়ার ভাটা কিন্তু ভাই অনেক অনেক অন্যরকম জিনিস। এই ফজলুর রহমান সাহেবের একটা বক্তৃতায় শুনছিলাম যে দিল্লি থেকে এই আপনার মনে করেন যে ঢাকাতে, পুরান ঢাকাতে সদরঘাটের কাছে যে একটা আপনার ইয়ে আছে, রাজা বাদশার যে একটা ইয়ে আছে, কি বলে নামটা মনে নাই। তো উনি দেখলেন যে সকালবেলা পানি বয় আরেক দিকে, বিকাল বেলা বহে যায় আরেক দিকে। তো উনি বললেন যেই দেশে পানি দুই দিকে জোয়ার ভাটা ধরে, এই দেশের এই দেশে বললেন যে বলতে গিয়ে তিনি ইসলামিক দলগুলোর উপরে দোষ দিলেন যে তারাই নাকি উস্কানি দিয়েছে। আমি বলি, বাংলাদেশে ইতিপূর্বে যাদেরকে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেই অনলাইন শক্তিটা হচ্ছে এদেশের ইসলামপন্থীরা। আমরা এই সংসদে বক্তব্য দেওয়া হারুন সাহেবকে জাতির কাছে পৌঁছে দিয়েছিলাম, প্রশংসা করেছিলাম, দোয়া করেছিলাম। আর সেই হারুন সাহেবই 5 তারিখের পরে জঘন্য ভাষায় এদেশের আলেম ওলামাকে আঘাত করেছে। তিনি নিজেকে বিশাল ধার্মিক এবং পণ্ডিত মনে করে। তাহলে কারা আঘাতটা করলো এবার আসেন। তারপরে আপনি একজন ফজলুর রহমান, একজন ভদ্র মানুষ, বীর মুক্তিযোদ্ধা, তিনি কি বলেছেন যে এরকম মোল্লা মৌলবী যেন কোনো মা বোন নারীরা যেন পেটে ধারণ না করে। তাহলে এই বক্তব্য কি আমরা বলবো যে বিএনপি দেওয়াচ্ছেন? না হয় তাদেরকে কেন সরানো হচ্ছে না? একজন নয়ন কি তারেক রহমানের চেয়ে শক্তিশালী, নাকি বলবো যে তারাই পরিচালনা করছেন? না হলে ব্যাংক দখল করতে যায়, টেলিভিশন দখল করতে যায়, চাঁদাবাজির ব্যাপারে তার অভিযোগ রয়েছে, তার যে ভাষ্য বক্তব্য। এখন আমি বলতে চাই, সঠিক কে, তারেক রহমান নাকি রবিউল ইসলাম সন্ত্রাসী নয়ন? আমি বলতে চাই, কারণ নিজামী সাহেবের রহমতুল্লাহ আলাই ফাঁসি হবার পরে, এবং আপনার সালাউদ্দিন সাহেবের ফাঁসি হয়েছে চট্টগ্রামের, তাদের ফাঁসির যে বিচার কার্যক্রম সেটার ব্যাপারে বিএনপি এবং বেগম খালেদা জিয়া বলেছেন যে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মান বজিয়ে হচ্ছে না, এটা জুলুম। তাহলে যেখানে সাবেক প্রধানমন্ত্রী বলছেন যে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে রাজাকারের নামে, মিথ্যা অভিযোগ তুলে, আবার এদিক দিয়ে তার দলের একজন চুনোপটি নেতা, সে বড় কেউ না তো। ঢাকা মহানগর দক্ষিণে কত বড় নেতা ফেতা এখন পলায়া টলায়া, দেখেন না ওই যে বলছে মন্ত্রী 4 ঘন্টা পানিতে ভাইসা ছিল। এই বাংলাদেশের জোয়ার ভাটা কিন্তু ভাই অনেক অনেক অন্যরকম জিনিস। এই ফজলুর রহমান সাহেবের একটা বক্তৃতায় শুনছিলাম যে দিল্লি থেকে এই আপনার মনে করেন যে ঢাকাতে, পুরান ঢাকাতে সদরঘাটের কাছে যে একটা আপনার ইয়ে আছে, রাজা বাদশার যে একটা ইয়ে আছে, কি বলে নামটা মনে নাই। তো উনি দেখলেন যে সকালবেলা পানি বয় আরেক দিকে, বিকাল বেলা বহে যায় আরেক দিকে। তো উনি বললেন যেই দেশে পানি দুই দিকে জোয়ার ভাটা ধরে, এই দেশের এই দেশে আমি থাকবো না। তো বুঝতে হবে, এই দেশের মানুষ মাথায় তুলতেও সময় নেয় না, মাথা থেকে ফেলে দিতেও সময় আরো কম নেই। এই জন্য আমি বলি যে এই জায়গাগুলোকে আপনারা সুন্দর করেন। নয়নকে কি কেউ করাচ্ছে আমার কাছে মনে হয়, না হলে এত কিছু করার পরেও আপনারা কেন ব্যবস্থা নেন না? আমরা কোনো কিছুই বলতে পারবো না। এদেশের ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা অন্যদের ব্যাপারে কিছু বলতে পারবে না। কারণ কি জানেন, এই আমি আগেও বলছিলাম, এখনো বলি, বিএনপি এদেশের আলেম সমাজ এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোর কাছে কেমন আচরণ চায় জানেন? যেমন স্বামী তার অনুগত স্ত্রীর কাছে যেমন আচরণ চায়, বিএনপি মনে করে এদেশের মোল্লা মৌলবীরা এইভাবে সবসময় থাকতে হইবে আমাদের সাথে সাথে। এটা ঠিক না ভাই, তারা একা দেশ চালায় মানে কেন? এইগুলো ভাই ভালো না। আমার যদি ভুল হয়, আমি তো পূর্বে এখানে আমার নুরুজ্জামান ভাই আছে, অত্যন্ত ভদ্র মানুষ, এরকম অসংখ্য ভদ্র মানুষ, অসংখ্য, 2-1 জন আছে হোমরা সোমরা, এছাড়া অসংখ্য ভদ্র মানুষ আছে বিএনপিতে আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী, পারিবারিক সামাজিক মর্যাদা অসম্ভব, যা তুলনা করার মতো না। শুধু আমি না তো, একটা সময় 5ই আগস্টের আন্দোলনের আগে বা স্বাধীন হওয়ার আগে এদেশের তরুণ তরুণীরা যারা 8-9-এ পড়ে, এসএসসি দিয়েছে, এরকম ব্যক্তিরা বিএনপি নেতাদের ছবি দিয়ে ফেসবুকে লিখতো যে বিএনপি নেতাগুলোকে দেখলেই নেতা নেতা মনে হয়। আজকে সেই বিএনপিকে যদি আমাদের সমালোচনা করতে হয়, দুঃখজনক যদি তারা তরুণদের পালস না বোঝে।
এজন্য আমি বলি বিনয়ের সাথে, কারণ বিএনপির প্রতি আমাদের অত্যন্ত মায়ার একটা সম্পর্ক আছে, অত্যন্ত মহাব্বত লাগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনলে। বেগম খালেদা জিয়ার কুরবানি, তার যে অবিচল দৃঢ়তা, এটি আমাদেরকে অনেক কৃতজ্ঞ থাকা উচিত, তাদের প্রতি আমাদের থাকতে হয়, আমরা চাই। কিন্তু এই 2-4 জনের জন্য আলেম ওলামাদের এই ভাবে যে আচরণ করা হচ্ছে, এটা নিন্দনীয়। আবার আলেম ওলামাদের পক্ষ থেকে যদি কোনো অশুভ আচরণ করা হয়, সেটাও সমান ভাগেই নিন্দনীয়। আমরা সেটাকেও আমি 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 অ্যাকসেপ্ট করি না। এবার আপনি আসেন, আমি বলছি গোপালগঞ্জের কথাটা। আমি এই 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। আমি বিএনপির একজন এমপির ভাইকে, সাবেক এমপির ভাইকে আমি ফোন দিলাম, নামটা সঙ্গত কারণে বলছি না। বললাম যে দাদা, এইগুলো তো আমাদের দরকার নাই, আপনি একটু আপনার ভাইকে বলে জনাব তারেক রহমানের কাছে বলেন যেন আমাদের সাথে যেন এই দ্বন্দ্বটা না হয়, এটা প্রত্যাশা না। তো তিনি আমাকে বললেন যে অবশ্যই এটা আমরা চাই এবং আমাদের প্রতি তাদের প্রতি একটা মহাব্বত আছে। তখন তিনি একটা ঘটনা বললেন, আসলে দেশ কোন দিকে কারা কিভাবে নিয়ে যেতে চাচ্ছে, কি ষড়যন্ত্র চলছে, অনেকেই আমরা অনেক কিছু জানি না। এমনও পরিকল্পনা হয় বা হওয়ার চেষ্টা করছে করার জন্যে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে, হয়তো নিজেরা ভাঙবে, নয়তো তৃতীয় কোনো পক্ষ দিয়ে ভাঙিয়ে এদেশকে অস্থির করতে চাচ্ছে। তো দেশের ব্যাপারে ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিক আছে, তারপরেও আমি মনে করি গোপালগঞ্জে আরো অনেক বড় কিছু হতে পারত। অল্প সময়ের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী সহ জনগণ মিলে একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছে। সেই জায়গাগুলোতে যদি এরকম কিছু না হয়, আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের প্রত্যেককে দেশকে ভালোবাসতে হবে। আমি এটাই বলতে চাই যে দেখুন, দেশের মধ্যে বিশৃঙ্খলাটা আর যেন তৈরি না করি। দেশ অনেক আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক জাতীয়ভাবে ষড়যন্ত্র একের পর এক হচ্ছে এবং তারা করে যাচ্ছে যেন আমাদের দেশটাকে পিছিয়ে দেওয়া যায়। পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো বন্ধু থাকলে তো আর শত্রু প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের এখন সংযমী হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এই সরকারকে সহযোগিতা করে সুন্দর একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, একটি নির্বাচিত সরকার এসে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে প্রত্যাশা করি। তবে আমার বিশ্বাস, মৃত্যুর আগ পর্যন্ত, কেয়ামতের আগ পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না। কেউ বরাবল খাইছে, কেউ ঘুরাইয়া খাবে। জনগণের দুঃখ দুর্দশা থেকেই যাবে যতদিন না পর্যন্ত ইসলামী সরকার না আসবে। ধন্যবাদ আপনাকে। আমাদের ভোট বিএনপির কাছেই যায়। আমরা কখনো এই দেশে সরকার গঠন করি নাই, এদেশের আলেম ওলামা সরকার গঠন করে নাই। আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, সব মন্ত্রী আপনাদের। এইগুলো হওয়ার পিছনে যে কয়েকটা শক্তি আছে, এর মধ্যে আমরা একটা। কিন্তু আপনারা এত কিছু পাবেন, আমরা কিছু তেমন পাবো না। আবার 2-4টা সমালোচনা শালীন যদি থাকে, সেটা সহ্যও করবেন না, তা কিন্তু হতে পারে না। তবে অবশ্যই আমি প্রতিবাদ করেছি প্রত্যেকটা বিষয়ই, আপনি দেখেছেন হয়তো। ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন বা যুব সংগঠনের কিছু ভাইয়েরা অতি উৎসাহিত হয়ে তারাও কিছু শব্দ চয়ন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা দুঃখজনক। আপনি যেই হন, আপনি যেই দলেরই হন, যদি আপনার ভিতরে সভ্যতা, ভদ্রতা, বিনয় যদি না থাকে, আপনি বাইতুল মোকাররমের ইমাম হইলেও যদি আপনি ভুল করেন, আমরা ভুলটা বলবো। তো তাদের পক্ষ থেকেও কিছু বক্তব্য খুবই দুঃখজনক। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বুঝমান এই বিএনপির ভাইয়েরা যে সমস্ত বক্তব্যগুলো তুলছেন, যে আমাদের কাউকে তালেবান বা আফগানিস্তান পাঠাবে, কাউকে পাঠাবে মনে করেন যে পাকিস্তান, তো এইগুলো আসলে খুবই দুঃখজনক বক্তব্য। এতে করে যে বেগম খালেদা জিয়ার সাথে যে এদেশের মানুষের এবং আলেম ওলামার বা বিগত দিনে যে 20 দলীয় জোটের একটা দীর্ঘ সম্পর্ক, সেই জায়গাগুলো কিন্তু ফাটল ধরবে। তো আমি মনে করি এই মুহূর্তে আমাদের তর্ক বিতর্ক বিভেদ ভাগ বাড়াটার করার সময় না। মাত্র 1 বছর হয় একটা বড় ধরনের অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার পালিয়েছে। ধরেন আপনি একটা অপারেশন করেছেন, অপারেশনের শিলি ঘা এটা মনে হয় এখনো রয়ে গেছে, তাহলে আপনাকে সাবধানে চলতে হবে, বলতে হবে, খেতে হবে। এখন আমার মনে হয় প্রত্যেককেই যার যার জায়গা থেকে সংযমী হওয়া ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য দেখছি না।
আপনারা যদি আজকের গোপালগঞ্জের ঘটনা দেখার পরেও যদি আমরা যদি শিক্ষা না নিই, একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে এর ব্যর্থতা বা এর দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে প্রত্যেকেই যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে বলবো আমরা এখন বিভেদটাকে কমিয়ে আনি, এগুলোকে দূরে রাখি, ঐক্যবদ্ধ একটা শক্তি হয়ে বর্তমান সরকারকে শক্তিশালী করে আগামী দিনে যে বলা হয়েছে অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে, সুন্দর একটি নির্বাচনের আয়োজন করে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে নেমেছে, এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই। অতএব তাদের বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই বাংলাকে দিল্লির অংশ বানাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আবারও সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে প্রথমে এই স্বৈরাচারদেরকে থামিয়ে দিতে হবে। এরপর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে সমর্থন দিবে, তারা দেশের ক্ষমতায় এসে রাষ্ট্রকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে বলে আমি মনে করছি। আমি আবারও বলছি, এখন বিভেদের সময় নয়। এখনো কাঁচা রয়ে গেছে অপারেশনের জায়গা, শিরে এখনো শুকায়নি। আপনাকে বুঝতে হবে, এখন যদি আমরা সিট নিয়ে, আসন নিয়ে কারাকারি করি, ওই বনি ইসরায়েলের তিনজনের কেউ যেমন স্বর্ণ পায়নি, ঠিক তেমনি ভাবে এমনও হতে পারে কেউই পাবো না, হয়ে যেতে পারে সেনাবাহিনী নিয়ে নিয়েছে, হয়ে যেতে পারে অন্য কোনো কাহিনী। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে পা বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ।